আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ সরওয়ার উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং, পল্লবী ওমেন ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। নিশ্চয়ই তোমরা একটি সুখবর পেয়েছো, দেখেছো টেলিভিশন বা মিডিয়াতে। সেটি হচ্ছে কোভিড-19 ভ্যাকসিন অলরেডি কার্যক্রম শুরু হয়েছে এবং আশা করি অতি সত্বর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান পুনরুদ্যমে চালু হবে। সবাইকে শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে আজকে পাঠদান শুরু করছি। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য ভোক্তা আচরণ বিশ্লেষণের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব এবং প্রশ্নটি হচ্ছে ভোক্তা আচরণের বৈশিষ্ট্য। খুব গুরুত্বপূর্ণ। আমি বাজারজাতকরণ নীতিমালার সাথে এর বেশ মিল আছে, এই প্রায়ই এই কথাটি বলে থাকি। সুতরাং মার্কেটিং বিষয়টি খুব সহজ, একটু মনোযোগ দিলেই তোমাদের ভালো নাম্বার পাওয়া খুব সহজ হয়। প্রিয় শিক্ষার্থী, তো শুরু করা যাক। ভোক্তা আচরণের বৈশিষ্ট্যের প্রথম পয়েন্টটি আমরা লক্ষ্য করি। ভোক্তা আচরণ এর প্রথম পয়েন্ট হচ্ছে প্রেষণাগত আচরণ। প্রিয় শিক্ষার্থী, বুঝতেই পারছো, প্রেষণা হচ্ছে উৎসাহ বা উদ্দীপনা, মোটিভেশনাল, যার ইংরেজি পয়েন্টটি হচ্ছে মোটিভেশনাল বিহেভিয়ার। প্রিয় শিক্ষার্থী, ভোক্তা আচরণের যে অনেকগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় এবং যার মাধ্যমে একজন বিপণনকারী বা একজন বিক্রেতা সহজেই ক্রেতার সাইকোলজি রিড করতে পারেন এবং এটা অধিক কোনো কোনো ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। যেমন জুয়েলারির দোকানে যে সমস্ত ক্রেতারা সাইকোলজিক্যালি এক্সপোজড, মোটিভেশনালি বায়াসড, সেই ক্ষেত্রে বিক্রেতাদের খুব সহজ হয়। তাছাড়া বিক্রেতাদের অন্যান্য কৌশলও অবলম্বন করতে হয় ক্রেতাকে আকৃষ্ট করার জন্য। সে যাই হোক, আমরা প্রশ্নটা ছিল ভোক্তা আচরণের বৈশিষ্ট্য। তো প্রশ্নগত বিহেভিয়ার আচরণ যেটা হয় সেটা হচ্ছে সত্যিকার অর্থে যখন কোনো পণ্য বা সেবা ক্রেতা বা ভোক্তাকে আকৃষ্ট করে ইনস্ট্যান্টলি অথবা খুব দ্রুত, যেটাকে বলা হয় যে তার এই পণ্যটি খুব দরকার এবং পেলে খুব ভালো হয়, এই যে যে মানসিকতা, এটাই হচ্ছে মোটিভেশনাল। একটি সংজ্ঞা আছে স্কিপ ম্যান কানুকের মতে, বিখ্যাত মার্কেটিং বিশেষজ্ঞ। আমরা যদিও সবসময় ফিলিপ কটলার, গ্যারি আর্মস্ট্রং এর সংজ্ঞার মাধ্যমে বিভিন্ন পয়েন্টের বা সংজ্ঞা ব্যাখ্যা করে থাকি, কিন্তু এখানে কতগুলো বিষয় থাকে। কোনো কোনো বাজারজাতকরণ বিষয়ে কোনো কোনো অধ্যায়ে হয়তো অন্যান্য লেখকরাও ভালো উপস্থাপনা করেছেন বা ভালো লিখেছেন, সেই কারণেই এই দুই ভদ্রলোকের নাম চলে আসছে। তাহলে শিপম্যান এবং কানুকের মতে motivation can be described as the driving force within individual that impels them to action। অর্থাৎ ব্যক্তির ভিতরের চালিকা শক্তিকে প্রেরণা হিসাবে ব্যক্তিকে কাজ বা নির্দিষ্ট আচরণে উদ্বুদ্ধ করে। অর্থাৎ একটি পণ্য বা সেবা দেখা মাত্রই তার ভিতরের যে ইচ্ছাটা, বিশেষ করে যে মন এবং সাইকোলজি, এটা দুটেই কে জয় করতে পারে এমন সব পণ্য বা সেবা। যেমন সত্যিকার অর্থে দুপুর বেলায় প্রতিটা মানুষেরই ক্ষুধা লাগে, ঠিক দুপুরের সময় দুপুরের খাবারটা পেতে ইচ্ছে করে, এটাই একটা মোটিভেশনাল। আসলে মোটিভেশনাল না বলে এটাই এক ধরনের তাড়না। যখন ভালো কোনো রেস্টুরেন্টে তার উপস্থাপনে যদি ভালো আকর্ষণীয় পণ্য উপস্থাপিত হয়, সেক্ষেত্রে সেটি মোটিভেশনাল হতে পারে। অর্থাৎ প্রয়োজনকে মেটানোর জন্য, ক্ষুধাকে নিবৃত্ত করার জন্য সেই দৃশ্যটি তাকে মোটিভেট করে থাকে। তাই এই আচরণকে প্রেষণাগত আচরণ বলা যেতে পারে। নিশ্চয়ই বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী, কিছু কিছু পয়েন্ট আমরা বেশ থিওরিটিক্যাল, বাস্তবে হয়তো এরকম নাও হতে পারে, কারণ একজন ক্রেতার অনেক কিছু নির্ভর করে এই মোটিভেশনকে চালিত করতে। সেখানে আর্থিক ব্যাপার থাকতে পারে,
সাংস্কৃতিক ব্যাপার থাকতে পারে, তার মানসিকতার ব্যাপার থাকতে পারে। আমরা ক্রেতার যে আচরণের যে একটি বৈশিষ্ট্য, তা অনেক কারণে প্রভাবিত হতে পারে, তার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত। তো সে যাই হোক, এখন আমরা দ্বিতীয় যে পয়েন্টটি আছে প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে শিক্ষালব্ধ আচরণ। তোমরা লক্ষ্য করো, লার্ন বিহেভিয়ার, শিক্ষালব্ধ আচরণ। লার্ন বিহেভিয়ারটা হচ্ছে আসলে শিক্ষা একটা প্রসেস। যখন আমি কোনো পণ্য বা সেবা ব্যবহার করে অত্যন্ত উপকৃত হবে, সেটাই হচ্ছে লার্ন, অর্থাৎ সেটাই শিক্ষণ, অর্থাৎ এটির এক ধরনের অভিজ্ঞতা। তো এটাই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই। আসলে মানুষের অধিকাংশ আচরণই শিক্ষার মাধ্যমে হয়ে থাকে। সে শুধুমাত্র যে খাবার বা দৈনন্দিন যে পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করবে তা না, তার অন্যান্য বিষয় ওই শিক্ষালব্ধ আচরণটি তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণেই আমরা সামাজিক জীব, আমাদেরকে সমাজে বসবাস করতে হয়, সমাজের বিভিন্ন পেশাগত এবং শ্রেণীগত মানুষের সাথে মিশতে হয়, তাদের অভিজ্ঞতা শেয়ার করতে হয়, এবং সেটি অনেক গভীর অভিজ্ঞতা, অত্যন্ত বাস্তব অভিজ্ঞতা, এবং সেখান থেকে একজন ক্রেতা বা ভোক্তা হয়ে ওঠারও অনেক উপাদান থেকে থাকে। সে যাই হোক, আর সহজ উদাহরণ হচ্ছে যখন কোনো পণ্য বা সেবা গ্রহণ করার পর তার ভালো লাগে, এটাই তার এক ধরনের শিক্ষণ। কটলারের ভাষায়, অর্থাৎ ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর মতে, লার্নিং ইজ এ চেঞ্জ ইন ইন্ডিভিজুয়াল অর ইন্ডিভিজুয়ালস বিহেভিয়ার অ্যারাইজিং ফ্রম এক্সপিরিয়েন্স। আসলে খুব সুন্দর একটি সংজ্ঞা। মানুষের ছোটবেলা থেকেই যে একটি আচরণ তার ভিতর শিক্ষার মাধ্যমে তার এই ক্রেতা হয়ে ওঠার একটি মান হিসাবে বলা যায়, স্ট্যান্ডার্ড হিসাবে ধরা যায়। অর্থাৎ মানুষ ছোটবেলা থেকেই এই বিষয়টি অর্জন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ শিক্ষালব্ধ আচরণ আমরা সহজেই বুঝতে পারি। শিক্ষা অর্থাৎ এক ধরনের অভিজ্ঞতা, অর্থাৎ শিক্ষা হচ্ছে যখন একটি বিষয় বা সম্পর্কে আমরা প্রথমে জানতে পারি, সে কেনার মাধ্যমে হোক, ব্যবহারের মাধ্যমে হোক, তাহলেই ক্রেতা বা ভোক্তা তার জন্য সেটি আর পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। যেমন ধরা যাক, ক্রেতা বা ভোক্তা একবার কোনো একটি পণ্য বা সেবা গ্রহণ করে বুঝতে পারলো যে এই পণ্যটি তার জন্য সুইটেবল নয় বা ঠিক সামঞ্জস্যপূর্ণ নয়, তখন দ্বিতীয়বার ক্রেতাটি সেই পণ্য বা সেবা গ্রহণ করবে না। এটাই হচ্ছে শিক্ষণ, লার্নিং, ঠিক নয় কি? একবার ক্রেতা, ধরা যাক বাজার থেকে সে একটি ওষুধ কিনে আনলো, কিন্তু দেখা গেল যে সেই ওষুধ, সেই নির্দিষ্ট জেনারিকের ওষুধটি বা সেই ধরনের ক্যাটাগরির ওষুধটি তার অ্যালার্জিক রিয়াকশন হয়। একবার যখন অ্যালার্জিক রিয়াকশন হলো, সে তখন ওই ধরনের পণ্য বা ওই ব্র্যান্ডের পণ্য পরিবর্তে অন্য কোনো ব্র্যান্ড ব্যবহার করবে। সেটি ওষুধের বেলায়, সেটি যে ওষুধের বেলায় প্রযোজ্য হবে তা নয়, সেটি সব ক্ষেত্রেই হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা তৃতীয় যে পয়েন্টটি, সেটি হচ্ছে সিদ্ধান্ত প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, আমরা ভোক্তা আচরণের জটিল মনোজাগতিক বিষয়গুলো, মনোজাগতিক না শুধু, তার আচরণিক বিষয়, শিক্ষালব্ধ, তার সাংস্কৃতিক, তার সামাজিক, সে প্রতিটা উপাদানই তাকে প্রভাবিত করে থাকে। সুতরাং এই 3 নম্বর পয়েন্টটি, সিদ্ধান্ত প্রক্রিয়া, আমরা যখন আলোচনা করবো তোমরা তোমাদের জন্য সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, সিদ্ধান্ত, ডিসিশন প্রসেস। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইংরেজি পয়েন্ট, তোমরা লিখব ডিসিশন
প্রসেস। তোমরা ইংরেজিতে পয়েন্টগুলো লিখলে তোমার, আমি আগেও বলেছি, তোমার শিক্ষার্থী হিসাবে আমরা ধরেই নিব যে তুমি একজন মানসম্মত শিক্ষার্থী। আমরা সিদ্ধান্ত প্রক্রিয়া বিষয়টি একটু মনে হবে থিওরিটিক্যাল, আসলে তা নয়। একটু ক্রেতা বা ভোক্তা যখন একটু দামি পণ্য বা একটু জরুরি বিশেষ প্রয়োজনীয় পণ্য কিনতে যাবে, একটু ব্যয়বহুল হবে, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত প্রক্রিয়াটি তাকে বেশ গুরুত্বপূর্ণ মনে করতে হবে। যেমন কোনো একটি হয়তো ক্রেতা মনে করছে কোনো একটি ব্র্যান্ডের তার পরিবারের জন্য ব্যবহারের জন্য একটি ফ্রিজ কিনবে, হয়তো ফ্রিজটি মধ্যমানের বা মধ্যম মূল্যের। সেই ক্ষেত্রে ক্রেতার আর্থিক সঙ্গতি বুঝে ক্রেতা কতগুলি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যে শেষে যে সে পণ্যটি ক্রয় করবে বা ক্রয়ের তোর আচরণ করবে। যেহেতু আমরা ভোক্তা আচরণ বিষয়টি পাঠ করছি, আলোচনা করছি, সেই কারণে আচরণ কথাটা শেষের দিকে আসবে, কিন্তু ক্রয় সিদ্ধান্ত তো থাকবেই, যেহেতু পয়েন্টটি হচ্ছে সিদ্ধান্ত প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, আমরা 3 নম্বর পয়েন্টের প্রথম সাব পয়েন্টে আমরা লক্ষ্য করি যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, ডিসিশন প্রসেসের ক্ষেত্রে কয়েকটি স্টেপ বা ধাপ অতিক্রম করতে হয়। প্রথমটি হচ্ছে প্রয়োজন শনাক্তকরণ বা নিড অ্যানালাইসিস, যেটাকে বলে যে আসলে পণ্যটি যদি একটু ব্যয়বহুল হয়ে থাকে, যেমন ওই যে একটু আগেই বললাম টেলিভিশন ফ্রিজের ক্ষেত্রে বা দামি ফার্নিচারের ক্ষেত্রে বা গাড়ির ক্ষেত্রেই বলা যায়, তখন বিষয়টি সে এই একটি প্রসেসের মধ্যে দিয়ে যাবে যে এটি আসলে তার প্রয়োজন কিনা, প্রয়োজনটা কতখানি জরুরি, এবং যদি প্রয়োজনটা জরুরি হয়ে থাকে সেটাকে আইডেন্টিফাই করা যে ঠিক স্পেসিফিক প্রয়োজনটা কি। তার হয়তো ফার্নিচার প্রয়োজন হতে পারে, অথবা টেলিভিশন পরিবর্তনের প্রয়োজন, অথবা একটি গাড়ি কেনার প্রয়োজন হতে পারে। হয়তো অনেকগুলো প্রয়োজনের মধ্যে একটি প্রয়োজনকে অগ্রাধিকার দিবে, সেটাই হচ্ছে শনাক্তকরণ। অর্থাৎ আমাদের দেশের ভোক্তা বা ক্রেতার প্রয়োজন তো আসলে অসীম, কিন্তু তার মধ্যে থেকে একটি প্রয়োজনকে বেছে নেওয়া, সেটাই হচ্ছে শনাক্তকরণ। ধরা যাক মধ্যবিত্ত পরিবারের সেই পরিবারের যে সিদ্ধান্ত গ্রহণকারী, সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা চিন্তা করবেন যে তার গাড়িটি হচ্ছে তার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই ঢাকা শহর বা গুরুত্বপূর্ণ শহরের জ্যামের কারণে একটি ব্যক্তিগত গাড়ি থাকাটা খুবই জরুরি। তো সেই মতেই তাকে তথ্য সংগ্রহ করতে হবে, অর্থাৎ দ্বিতীয় যে ধাপটি আছে তাকে তথ্য সংগ্রহ করতে হবে, অর্থাৎ কত ধরনের ব্র্যান্ড আছে, কেমন মূল্যের, অর্থাৎ কতটা মূল্য, তার মধ্যে সে কতখানি সক্ষম, অর্থাৎ দামি পণ্য আছে, কম দামি পণ্য, মাঝারি মানের পণ্য, মাঝারি মূল্যের, এই ধরনের এই বিষয়গুলির তথ্য অনুসন্ধান। অনেক ধরনের তথ্য থাকে, এটি শুধুমাত্র গাড়ির ক্ষেত্রে নয়, এটি টেলিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, দামি ফার্নিচারের ক্ষেত্রেও। তো তৃতীয় যে সিদ্ধান্ত প্রক্রিয়ার যে ধাপটি আছে সেটি হচ্ছে মূল্যায়ন। অর্থাৎ অনেকগুলি বিকল্প যখন তার সামনে থাকবে যে কোন পণ্য, এই পণ্যটি একটি প্রয়োজন শনাক্তকরণ একটি পণ্য, অর্থাৎ গাড়ি। তোমাদেরকে এই গাড়ির উদাহরণটি বলার কারণ হচ্ছে যাতে তোমরা সহজেই উপলব্ধি করতে, মানে বুঝতে সুবিধা হয় যে এই উদাহরণটার সাথে পয়েন্টের যে ব্যাখ্যা। ধরা যাক অনেকগুলি তথ্য সে বিবেচনা করছে, অর্থাৎ তথ্যের মধ্যে যদি মূল্যের কথাই বলা হয়, অতি উচ্চ মূল্য, মধ্যমানের একটু সাশ্রয়ী মূল্য, বা কম দামের গাড়িও থাকতে পারে, যেমন টাটা ন্যানো, যেটা ভারতে একসময় 1 লক্ষ রুপিতে অথবা 2 লক্ষ রুপিতে বিক্রি হয়েছিল, এখন কত আমি ঠিক জানি না। তো বিষয়টি এরকম, বা দামি, এটা ডিপেন্ড করবে ক্রেতার ক্রয় ক্ষমতার উপরে। তো বিকল্প যে তথ্যগুলি আছে, তথ্য অনুসন্ধান করে যে বিকল্প কতগুলি বিষয়, অনেকগুলি বিষয় থেকে একটি বিষয়কে গুরুত্ব দিবে, সেটাই হচ্ছে বিকল্প মূল্যায়ন। তারপরে সেই ক্রয় সিদ্ধান্তের চতুর্থ সাব পয়েন্ট, ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করবে, অর্থাৎ ক্রয় করবে। সিদ্ধান্ত নেওয়া মানে হচ্ছে একটা মূলত সিদ্ধান্তে চলে যাওয়া যে আমি ঠিক এই ব্র্যান্ডের এই গাড়িটি এই মূল্যের, অর্থাৎ এই মধ্যবিত্ত পরিবার যদি হয়ে থাকে টয়োটা ডিলাক্স
অথবা টয়োটা করোলা এই ধরনের, বা যেই হোক যার তার যেটা ক্রয়ের সীমার মধ্যে বা বিবেচনার মধ্যে, তখন সে ক্রয় করবে এবং পরবর্তীতে শেষে সে একটি মার্কেটিং এর ভাষায় আমরা এটিকে অনেক সময় গুরুত্বপূর্ণ অনেকেই মনে করি না, কিন্তু এটি সত্যি বিপণনকারীদের যারা বাজারজাতকরণের সাথে জড়িত, বিপণনের সাথে জড়িত, তারা অত্যন্ত বিবেচনা করে, অর্থাৎ ক্রয়োত্তর আচরণ। একটি পণ্য কেনার পরে ক্রেতা কি ধরনের আচরণ করছে সেটি আসলে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। একটি হচ্ছে সন্তুষ্টি, আর একটি হচ্ছে অসন্তুষ্টি। প্রিয় শিক্ষার্থী, আমরা যে কোনো পণ্য কেনার পরে সন্তুষ্টি প্রকাশ করতে পারি। আমরা যখন প্রায় ফেসবুকে আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া ছবি সহ তাদের উপস্থিতি যখন প্রকাশ করে, তখন আমরা বুঝতে পারি এটি আসলে সন্তুষ্টি। ঠিক কোনো ক্ষেত্রে যদি অসন্তুষ্টি হয়ে থাকে, কোনো এক শিক্ষার্থী আমাদেরই শিক্ষার্থী ফেসবুকে দিয়েছিল তার অসন্তুষ্টির কথা। হয়তো সে সকালের নাস্তায় যে মানের নাস্তা চেয়েছিল সেটি হয়তো সে পায়নি, হয়তো ঠান্ডা হয়ে গিয়েছিল, হয়তো মানসম্মত হয়নি, সেটি তার অসন্তুষ্টি প্রকাশ করেছে। সেই অসন্তুষ্টি প্রকাশটা একটা ছবির মাধ্যমে এবং মূল্যের মাধ্যমে। সে কাগজে মূল্যটি লিখে ছবিটা, এটি এক ধরনের তথ্য। আমরা কাউকে ছোট করছি না, সেই বিক্রেতাকেও ছোট করতে চাচ্ছি না, আর আমার প্রিয় ছাত্রীদেরকেও নয়, কিন্তু সেটি একটি তথ্য, যাতে করে ওই নির্দিষ্ট হোটেলে সকালবেলার নাস্তাটি এরকম হতে পারে যাতে অন্যান্য ক্রেতা বা ভোক্তা একটু সচেতন হয়, বা হয়তো বিবেচনার ক্ষেত্রে এই হোটেলটি না বিবেচনা করে। এটি হওয়াই উচিত। আমি মনে করি যারা সত্যিকার অর্থে বিপণনের সাথে জড়িত, ক্রেতার অর্থ দিয়েই যাদের ব্যয়ের কারণেই তাদের এত ঐশ্বর্য, সুতরাং ক্রেতাকে তার সমীহ করাই উচিত। ক্রেতা যে ধরনের পণ্য, সে তো বিনিময় মূল্য দিতে প্রস্তুত, ঠিক নয় কি? নাহলে সেখানে সেই সেবা কেন নেবে? প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে ক্রয়োত্তর আচরণ। তো আমি দুটো বিষয় বললাম, আসলে সন্তুষ্টি এবং অসন্তুষ্টির মাধ্যমে এই সিদ্ধান্ত প্রক্রিয়ার বিষয়টি সম্পন্ন হতে পারে। এরপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভোক্তা আচরণের বৈশিষ্ট্যের বিভিন্ন কার্যক্রমের সমষ্টি। আসলে ভোক্তা আচরণের একটি বিষয়, জটিল একটি মনোজাগতিক বিষয়। কোন ক্রেতা কখন কি আচরণ করবে আমরা ঠিক জানি না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন কার্যক্রমের সমষ্টি। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করছি ভোক্তা আচরণের বৈশিষ্ট্যে 4 নম্বর পয়েন্টটি হচ্ছে তার ক্রেতার হয়ে ওঠার পেছনে বিভিন্ন কার্যক্রম, কম্বিনেশন অফ ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস তার মধ্যে কাজ করে। একটি পণ্য ক্রয়ের ক্ষেত্রে অনেকগুলো কাজ করে, যেমন সে কোন পণ্য বা সেবাটি গ্রহণ করবে তার সেই সময়ের প্রেক্ষাপট থাকতে পারে, তথ্য সংগ্রহ করার ব্যাপারটি থাকতে পারে, এবং বিকল্পর বিষয়গুলি তার বিবেচনার মধ্যে নাও থাকতে পারে। তার মানে তার অতীত অভিজ্ঞতা এই পণ্য সম্পর্কে নাও থাকতে পারে বা থাকতে পারে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি 4 নম্বর পয়েন্টে যে ক্রেতা বিভিন্ন ধরনের কার্যক্রমের সম্পৃক্ততা তার আচরণের মধ্যে থাকবে, এবং একটি পণ্য ক্রয়ের সময়, স্থান, পরিমাণ প্রভৃতি তাকে বিবেচনা করে ওই পণ্য বা সেবার সম্পর্কে তার প্রতিক্রিয়া সে অনেক সময় গ্রহণ করে থাকে। অর্থাৎ একটি পণ্য দেখা গেল ক্রেতার তার আর্থিক সামর্থ্য নাই, কিন্তু তার ছোট্ট কন্যা শিশুটির জন্য সে অত্যন্ত দামি একটি পুতুল পছন্দ করে ফেলেছে। সেই ক্ষেত্রে সে হয়তো তার স্ত্রীর কাছে সাহায্য চাইতে হতে পারে। এটি হচ্ছে বিভিন্ন কার্যক্রমের সমষ্টি। তাকে হয়তো তার এই পণ্যের জন্য তার কোনোই ইচ্ছা ছিল না এত দামি পণ্য কেনার, যেহেতু সে অত্যন্ত দরিদ্র, কিন্তু কন্যার পছন্দকে মূল্য দিতে গিয়ে তাকে হয়তো অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। এরকম অনেক পরিবারই আমরা লক্ষ্য করি। তো এটি হচ্ছে ব্যতিক্রম। আসলে এটি ক্রেতার সেই সময়ের পার্সপেক্টিভে সে তার এই আচরণটি করে থাকে। সেটি শুধুমাত্র যে একজন বিদগ্ধ পিতা বা মাতা হিসাবে নয়, একজন সাধারণ ক্রেতাও অনেক সময় এই ধরনের
হঠাৎ সিদ্ধান্ত নিয়ে থাকে তার অন্যান্য কার্যক্রমের কারণে বা পণ্য সম্পর্কে তার আগ্রহের কারণে। আসলে এই যে ক্রেতার যে আচরণটা, এটি আসলে বিভিন্ন কার্যক্রমের সমষ্টি। আসলে বলা যায় যে তার অনেক ধরনের বিষয়গুলোকে বিবেচনা করে তার এই সিদ্ধান্ত নেওয়া। প্রিয় শিক্ষার্থী, এর পরের পয়েন্ট হচ্ছে মানসিক প্রক্রিয়া, মেন্টাল প্রসেস। আমরা অনেক সময় লক্ষ্য করি যে পণ্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে যে তার যে প্রয়োজন শনাক্তকরণ যে বিষয়টি, অথবা এটি আমরা লক্ষ্য করি যে ক্রেতা অনেক সময় শুধুমাত্র বিজ্ঞাপন দেখে অনেক সময় উৎসাহিত হয়ে, অতি উৎসাহিত হয়ে সে হয়তো বিকল্প মূল্যায়ন নাও করতে পারে বা করতেও পারে। তো এগুলি আসলে ক্রেতার মানসিক একটি ব্যাপার। যদি তার যে এই মানসিক প্রক্রিয়ার বিষয়টি অত্যন্ত বিপণনকারী অত্যন্ত সুচতুরভাবে, আমরা সুচতুর শব্দটি ব্যবহার করব না, অথবা সুনিপুণ শব্দটি ব্যবহার করতে পারি, সুনিপুণভাবে তার বিজ্ঞাপনটি এমনভাবে তার প্রমোশন বিষয়টি পণ্য বা সেবা সম্পর্কে এমনভাবে উপস্থাপিত করে, ক্রেতা অবচেতন মনে সেই পণ্য সম্পর্কে একটি চাহিদা বা প্রয়োজন তৈরি হয়। সেই ক্ষেত্রে আসলে ক্রেতা অনেক সময় তার অনেক কিছু বিবেচনার বাইরে থেকে যায়। সে কারণে একটি পণ্য সে কিনতেই পারে, বা একটি নির্দিষ্ট ব্র্যান্ডের একটি পণ্যের প্রতি তার মানসিকতা দেখা যায়। বা এই ক্ষেত্রে ক্রেতার মানসিক বিষয়টি সে তার হয়তো অতীত অভিজ্ঞতার থেকেও হতে পারে, তার পিতামাতা বা পিতামাতার মাধ্যমে হতে পারে, যে একটি বিশেষ ব্র্যান্ডের প্রতি দুর্বলতা। যেমন দাদা একটি ভালো ফোর্ড কোম্পানির গাড়ি কিনেছিল, বাবাও কিনেছিল, সুতরাং তার নাতি হিসাবে এই ফোর্ডের প্রতি তার দুর্বলতা থাকতেই পারে। এটি হচ্ছে পারিবারিক ঐতিহ্যের মতো অনেকটা, সেটি একটি মানসিক প্রক্রিয়া। তো এই তথ্যগুলো অনেক সময় বিপণনকারীরা বিভিন্নভাবে প্রমোশনে ব্যবহার করে থাকে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী, বুঝতেই পারছো মানসিক প্রক্রিয়াটাও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে 6 নম্বর পয়েন্ট, উদ্দীপনার প্রভাব, ইনফ্লুয়েন্স অফ স্টিমুলি। আমরা উদ্দীপনা বলতে আমরা আসলে কয়েকটি বিষয়কে বিবেচনা করে থাকি। যে আমরা অনেক সময় লক্ষ্য করি পণ্যটি কেনার সময় তার অন্যান্য বিষয়গুলো তার এই পণ্য ক্রয় বা সেবা ক্রয়ে উৎসাহিত করে, যেমন অর্থনৈতিক বিষয়, প্রযুক্তিগত বিষয়, রাজনৈতিক এবং সাংস্কৃতিক। যেমন রাজনৈতিক বিষয়টা যদি আসে, ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত, ধরা যাক যুক্তরাষ্ট্রের কথা, প্রথম বিশ্বের কোনো একটা নাগরিকের কথা, ডোনাল্ড ট্রাম্প যে ধরনের পণ্য পছন্দ করে তার শিষ্যরাও হয়তো সেই পণ্যগুলো পছন্দ করবে। এটি রাজনৈতিক, বা ওই আমি বলতে চাইলাম এই বিষয়টা যদি বাংলাদেশের পার্সপেক্টিভ হয়, ধরা যাক কোনো একটি রাজনৈতিক দল, বিশেষ দল, সেই নেতৃস্থানীয় ব্যক্তি যদি কোনো একটি পণ্যের প্রতি সমর্থন জানায়, অনেক ক্ষেত্রে তার যে অনুসারী তারাও সেই পণ্যটি ক্রয়ে উদ্বুদ্ধ হতে পারে, নিশ্চিত নাও হতে পারে। তবে এটি একটি অত্যন্ত প্রভাবশালী বিষয়, অর্থাৎ উদ্দীপনার ক্ষেত্রে অনেক বিষয় তাকে প্রভাবিত করতে পারে। অর্থনৈতিক বিষয় তো বটেই, তার যদি আর্থিক সামর্থ্য নাই থাকে সে হয়তো কোনো বিষয় তাকে বিবেচনার মধ্যে থাকবে না। এরপরে এই উদ্দীপনার বিষয়গুলো, প্রযুক্তিগত বিষয়গুলো থাকতে পারে। যেমন অনেক ধরনের, যেমন ধরো যাক ইয়াং জেনারেশনের ভালো সুশিক্ষিত নাগরিকরা আমরা লক্ষ্য করি যে তারা অতি প্রযুক্তি, মানে যেটাকে বলা যায় যে হাইলি টেকনিক্যাল প্রোডাক্টগুলো তারা খুবই পছন্দ করে। কিন্তু দেখা যাচ্ছে যে সিনিয়র সিটিজেন বলবো, অথবা ফার্স্ট জেনারেশন বলতে পারি, দেখা যাচ্ছে ফার্স্ট জেনারেশনের যারা ক্রেতা তারা হয়তো সাধারণ প্রযুক্তির, অত্যন্ত সাধারণ প্রযুক্তির পণ্য ব্যবহার করতেই উৎসাহিত বোধ করেন। তো এগুলোই হচ্ছে আসলে উদ্দীপনা বা উৎসাহ, মানে বিষয়গুলো, উদ্দীপকের প্রভাব। বিভিন্ন ধরনের উদ্দীপক তাকে ক্রেতা আচরণে প্রভাবিত করে থাকে। তো তারপরের পয়েন্ট হচ্ছে সময় ও জটিলতা ভেদে ভোক্তা আচরণ ভিন্নতা। শিক্ষার্থী,
আমরা লক্ষ্য করি পয়েন্টগুলি তোমরা যদি মুখস্থ করো তাহলে তোমার জন্য সবচেয়ে ভালো। সময় ও জটিলতা ভেদে আচরণের ভিন্নতা। সময় ও জটিলতা ভেদে ভোক্তা আচরণের ভিন্নতা। প্রিয় শিক্ষার্থী, আমরা যদিও এই পয়েন্ট দুটি বলা যায় যে পূর্বেই আলোচনা করেছে, সেটিও হতে পারে, আবার এটি আসলে একটি নতুন পয়েন্ট হিসেবে, যেমন সময়ের ব্যাপারটা আমি যদি বলি যে ক্রেতা সিদ্ধান্তের পয়েন্টের মধ্যেই উল্লেখ আছে, হতে পারে, কিন্তু এটি যেহেতু আলাদা উপস্থাপন করা আছে পয়েন্টে, সেটি আমরা ইচ্ছা করলে এখানে আলোচনা করতে পারি। সময় ও জটিলতা বিষয়টি হচ্ছে, অনেক সময় অনেক ক্রেতা বিভিন্ন পণ্য কিনে থাকে সাধারণত, যে দেখা যায় যে ক্রেতা আচরণটি এমন হয়ে থাকে যে তার এত ব্যস্ততা, সে হয়তো সে দর কষাকষি বা পণ্য সম্পর্কে বিস্তারিত জানার সময় থাকে না, এবং ধরা যাক একটি পণ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকে খুব কম সময়ের মধ্যেই সেই পণ্যটি ক্রয় করতে হবে, অর্থাৎ একটি অ্যান্ড্রয়েড ফোন তাকে ক্রয় করতে হবে হয়তো 1 ঘন্টার মধ্যে, কারণ বিষয়টি অত্যন্ত সময়ের সাথে জড়িত। সেই ক্ষেত্রে ক্রেতার আচরণটি আলাদা হয়ে থাকে। আমরা লক্ষ্য করি সেই সময় ক্রেতা হয়তো একটু চিন্তা করে 1 ঘন্টার মধ্যেও যদি হয় তাহলে অনেক চিন্তা করতে হয়, অর্থাৎ এই যে যেহেতু একটি অ্যান্ড্রয়েড ফোন কিনবে, তাকে 2-3টি দোকানের মধ্যেই সে অথবা পূর্ব অভিজ্ঞতাকে বিবেচনা করে সে একটি পণ্য হয়তো ক্রয় করবে, কিন্তু এটি যদি কম দামের পণ্য হয় তাহলে সে হয়তো এই সময় এবং জটিলতার বিষয়টি, টেকনিক্যাল বিষয়টি, জটিলতা বলতে আমি এখানে টেকনিক্যাল বিষয়টি ধরলাম, ধরা যাক একটি সিগারেটের মতো বিষয়টি যদি দেখা যাচ্ছে তার ব্র্যান্ডের সিগারেট পাওয়া যাচ্ছে না, অন্য কোনো ব্র্যান্ডের সে কিনতেই পারে, সে হয়তো অন্য একটি দোকান হয়তো দূরে। এটি হচ্ছে সময় ও জটিলতার ভেদে ক্রেতার আচরণ ভিন্ন হতেই পারে। প্রিয় শিক্ষার্থী, এর পরের পয়েন্ট হচ্ছে ভোক্তা আচরণের। আমরা লক্ষ্য করি যে অনেক সময় ভোক্তা আচরণে অনেক ধরনের ক্রেতা ইনভলভ থাকতে পারে, ঠিক না? এটাকে সংক্ষেপ করে অনেক সময় আমরা বিভিন্ন পাঠ্যসূচিতে দেখি একটি পয়েন্ট অনেক বড় হয়ে থাকে। এখানে এই বড় পয়েন্টটি ছোট করার কোনো উপায় নেই, যে এখানে এই পয়েন্টটি ছোট করা যায় আসলে প্রভাব বিস্তারকারী সম্পৃক্ততা। তার মানে হচ্ছে তার ভোক্তা আচরণটার যে, এটা আমার ব্যক্তিগতভাবে আমি যদি কেউ এই পয়েন্টে লেখে এই পয়েন্টের স্থলে, তাকে হয়তো পুরো পয়েন্টটি বড় সেটি মুখস্থ করতে হবে না, ভোক্তা আচরণে অনেক লোক জড়িত থাকতে পারে, এটি একটি পয়েন্ট দেখতে মনে হয় যে এটি আসলে পুরো পয়েন্টেরই উত্তর। আসলে এটি যদি এইভাবে লেখা যায়, তোমরা যদি লেখো প্রভাব বিস্তারকারীদের সম্পৃক্ততা, খুব 3টি শব্দ, বা প্রভাব বিস্তারকারী, এখানে এই শব্দটিও বেশ একটি শব্দ দিয়েও তোমরা ইচ্ছা করলে প্রকাশ করতে পারো তোমাদের এই পয়েন্টের অভিব্যক্তি। একটি ব্যক্তি আসলে এই পয়েন্টের ভোক্তা আচরণের বৈশিষ্ট্যের ক্ষেত্রে এই পয়েন্টটি খুব ইন্টারেস্টিং। কনজিউমার বিহেভিয়ার ক্যান ইনভলভ মেনি পিপল। আসলে একজন ক্রেতা হয়ে ওঠার পেছনে তার অনেক ব্যক্তি দ্বারা সে প্রভাবিত হতে পারে। ওই যে একটি পয়েন্ট বা 2টি পয়েন্ট আগে বলেছিলাম, তার হয়তো রাজনৈতিক দলের যে দলটি সে সমর্থন করে, তার যে সুপ্রিম লিডার, তার যে সমস্ত পণ্য বা সেবা পছন্দ, সে হয়তো সেটি তার দলের প্রতি আনুগত্য স্বরূপ সেটি একই ধরনের, তার মধ্যে হয়তো তার অন্য কোনো বিবেচনায় তার কোনো আসে যায় না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি যে এই যে অনেক ধরনের ব্যক্তি তাকে ক্রেতা হিসেবে তৈরি করার জন্য, যেমন ধরা যাক সে একটি কোভিড-19 ভ্যাকসিন, সে এতটাই ভীত এবং এতটাই সাবধানী ক্রেতা, সে চাচ্ছে যে অন্য কেউ এই টিকাটি দেখ, তার যদি প্রতিক্রিয়া না হয়, মানে সাইড এফেক্ট না করে সেই টিকা নেওয়ার কারণে, তাহলে সে এটি গ্রহণ করবে। অথবা
অমুক ব্র্যান্ডের সে এই একটি পণ্য কিনুক, যদি তার সেই পণ্যটি দীর্ঘদিন স্থায়ী হয় তাহলে সে কিনবে, এরকম ক্রেতাও আমরা দেখতে পাই। ঠিক নয় কি? এটি হচ্ছে এক ধরনের মানসিকতা। তো যাই হোক, এই ধরনের অনেক বিষয়গুলো তার একজন ক্রেতাকে আচরণের ক্ষেত্রে প্রভাবিত করতে পারে। তার বড় ভাই হয়তো খুব বিখ্যাত, তার বাবার দ্বারাও সে প্রভাবিত হতে পারে, কারণ বাবা ছোটবেলা থেকেই কেনাকাটা করছে। বাবার যে আচরণ পণ্য বা সেবা সম্পর্কে, সেটিও তার সন্তানকে প্রভাবিত করতে পারে। বড় ভাই সে হয়তো খুবই স্মার্ট একটি প্রতিষ্ঠানে কাজ করে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে, সেই ধরনের তার রুচি পছন্দের কারণেই তার ছোট ভাইকেও প্রভাবিত করতে পারে। সিনেমার নায়ক নায়িকাও তার ছেলে যদি হয়ে থাকে নায়ক, এর পোশাক এবং রুচি পছন্দ তাকে প্রভাবিত করতে পারে ক্রেতা হওয়ার জন্য। ঠিক নায়িকাও একজন মহিলাকে বা নারীকে প্রভাবিত করতে পারে তার নির্দিষ্ট পণ্যের প্রতি বা সেবার প্রতি। আমরা এইভাবে বুঝাতে চাচ্ছি যে ক্রেতা আচরণে অনেক ব্যক্তি থাকে যারা সেই ক্রেতাকে এই আচরণে প্রভাবিত করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা এর পরের পয়েন্টে পড়ব অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদানের প্রভাব। আসলে আমরা ক্রেতা হওয়ার পেছনে অভ্যন্তরীণ এবং বাহ্যিক বলতে, আমরা যখন একজন ক্রেতা, আভ্যন্তরীণ বলতে আমার ঠিক যে আমার অত্যন্ত নিকট ব্যক্তি, আমার পরিবার, সেটি আমরা ধরে নিচ্ছি যে অভ্যন্তরীণ যে উপাদানগুলো, সেই বিষয়গুলো আমরা অনেক সময় বিবেচনা করি। আর বাহ্যিক বিষয়গুলো হচ্ছে আমরা লক্ষ্য করি অনেক সময় আমার পরিবার থেকে যখন আমি বেরোলাম, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক বিভিন্ন স্তরের ব্যক্তি, এটি বাহ্যিক উপাদান। এই উপাদানগুলো আসলে ক্রেতাকে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে। অর্থাৎ অভ্যন্তরীণ উপাদান পরিবারের মধ্যে, বাহ্যিক উপাদান পরিবারের বাইরে। এই সমস্ত উপাদানগুলো, ধরা যাক একজন ক্রেতা কোনো চাকরি বাকরি কিছুই করে না, পয়সাওয়ালা, তার মানে সে তার ক্রেতা হয়ে ওঠার পেছনে তার পরিবারের ভিতরকার সদস্য দ্বারাই সে প্রভাবিত হবে। একজন ক্রেতা যখন পরিবারের ভিতর থেকে বেরিয়ে বাইরে লেখাপড়া এবং অন্যান্য ভালো চাকরি টাকরি করেন, তখন সে বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তির আচরণের, ক্রয় আচরণের যে উপাদানগুলো তাকে প্রভাবিত করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা এর পরের পয়েন্টটি হচ্ছে 11 নম্বর পয়েন্ট, ভোক্তাভেদে আচরণ বৃদ্ধি, আচরণের ভিন্নতা, ভ্যারিড বিহেভিয়ার অ্যামং কনজিউমার। আমরা লক্ষ্য করি যে কিছু কিছু ক্রেতা, ভোক্তা ভেদ বলতে ভোক্তা বিভিন্ন ধরনের ভোক্তা, আমরা তো জানি যে সামাজিক শ্রেণী অনুযায়ী ভোক্তা আসলে উচ্চবিত্তের, মধ্যবিত্তের, নিম্নবিত্তের। তাছাড়াও আমরা অনেক উচ্চবিত্তের ক্রেতাকেও দেখেছি অত্যন্ত দর কষাকষি করে পণ্য ক্রয় করে। এটি হচ্ছে ভোক্তাভেদে আচরণের ভিন্নতা। আবার কোনো কোনো ক্রেতা এমন একটি বিজ্ঞাপন দেখলো যে এই মাসের জন্য কোনো একটি পণ্যের মূল্য কমানো হয়েছে, তাহলেও ওই ক্রেতা খুব আগ্রহী হয় ওই একটু কম মূল্যে পণ্যটি কিনে নেওয়ার। আর শেষের পয়েন্টটি হচ্ছে উদ্দেশ্যমুখী আচরণ, পারপোসিভ বিহেভিয়ার। এটি আসলে সেবা বা সেবা পণ্য বা পণ্য ক্রয়ের ক্ষেত্রে অনেক সময় ক্রেতা তার আচরণকে বেশ প্রভাবিত করে ওই সমস্ত উপাদান যখন সেই ক্রয়ের মধ্যে কোনো উদ্দেশ্য থেকে থাকে। যেমন ধরা যাক, যদি মিনা বাজার থেকে ডিপার্টমেন্ট স্টোর যদি কেনাকাটা করে, তাহলে অনেক সময় ফ্রি পণ্য পাওয়া যায়। এটি এক ধরনের উদ্দেশ্য মুখী হয়ে থাকে। অর্থাৎ এখানে যদি বিষয়টা সবাই বিবেচনা করতে পারে, আবার নাও করতে পারে, তো কিছু কিছু ক্রেতা, আমরা সবার জন্য না, বাজারজাতকরণের এই বিষয়গুলো যেহেতু ক্রেতার মনোজগৎ অত্যন্ত জটিল এবং প্রতিটি মানুষই ভিন্ন ভিন্ন আচরণ দ্বারা প্রভাবিত, সুতরাং এই জটিল বিষয়টিকে বিপণনকারী অত্যন্ত সহজ করার চেষ্টা করেছেন বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে এবং বিভিন্নভাবে তথ্য প্রদানের মাধ্যমে একটি স্ট্যান্ডার্ড তৈরি করে ক্রেতাকে উদ্বুদ্ধ করেন এবং সেইভাবে সন্তুষ্টি বিধানের মাধ্যমে একজন বাজারকারী সফলতার দিকে এগিয়ে যান, অর্থাৎ মুনাফা নিশ্চিতের দিকে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল ভোক্তা আচরণের বৈশিষ্ট্যের বিষয়গুলো আলোচনা। নিশ্চয়ই পরবর্তীতে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই আলোচনা করব।